তাই মাঝে মাঝে ভাবতাম, যদি এখন কেউ আমাকে বিয়ে করত। আমি মনে মনে আমার দেবর সোহেলকে নিয়ে ভাবতে শুরু করলাম, কেন সে এখন আমার দিকে চেয়ে থাকে, আর কেন আমি তার দিকে তাকালে সে লজ্জা পায়। আমি ঠিক করলাম তাকে একটু বাজিয়ে দেখি, তার মনে কি আমার জন্য কোনো ভালোবাসা আছে নাকি অন্য কিছু। আমি ইচ্ছা করেই আমার দেবরের কাছাকাছি থাকতে শুরু করলাম। আমি তার সাথে অনেক গল্প করতাম, সেও এখন আমার সাথে অনেক সময় কাটায়, আর তার লজ্জা অনেকটাই কমে গেছে। এখন সে আমার সাথে সময় কাটাতে আগ্রহী। আমি লক্ষ্য করতাম সে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকে আর হাসে। একদিন আমি তাকে নিয়ে বাইরে ঘুরতে গেলাম। আমরা অনেক মজা করছিলাম। হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ে যায় এবং আমার মন খারাপ দেখে সে বলল, কি হয়েছে ভাবি, মন খারাপ করলে কেন? আমি তাকে কিছু বললাম না। পরে সে নিজেই বলল, ভাইয়ার কথা মনে হয়েছে বুঝি? আমি বললাম, হ্যাঁ। সে আমার হাতটি ধরে বলল, ভাবি, আমি একটা কথা তোমাকে বলতে চাই। তুমি যদি রাগ না করো তাহলে আমি বলবো। আমি বললাম, হ্যাঁ বলো। সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই। আমি তোমার এই কষ্ট দেখতে পারি না, আমার খুব কষ্ট হয়। তার মুখ থেকে এসব শুনে আমি অবাক হয়ে যাই। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, সে কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি ভালোবাসা নামে ধোঁকা দেবে। কারণ আমি এখন তাকে মনে মনে ভালোবাসি, কিন্তু তাকে তা বুঝতে দেইনি। সে বলল, ভাবি, চুপ করে আছো কেন, কিছু তো বলো। আমিও তাকে বললাম, আমাকে একটু সময় দাও, তারপর আমি তোমাকে জানাবো। এই বলে আমরা বাসায় চলে আসলাম। আমি দেখলাম সোহেলের অনেক টেনশনে আছে। আমার সাথেও এখন সে ভালো ধাতে কথা বলতেছে না। আমি বুঝতে পারলাম সে মনে হয় আমাকে সত্যি সত্যি ভালোবাসে। একদিন বাসায় কেউ ছিল না, শুধু আমি আর সোহেল ছিলাম। সবাই বাইরে এক অনুষ্ঠানে গিয়েছিল। আমি ভাবলাম আজকেই সুযোগ কিছু একটা করার এবং আমার মনের কথাটা তাকে বলার। আমি আমার রুমে সোহেলকে ডেকে নিয়ে আসলাম। বললাম, আমার মাথায় অনেক ব্যথা করছে। তুমি কি আমার মাথায় একটু তেল দিতে পারবে? আমার কথা শুনে সে অবাক হয়ে গেল আর তেল নিয়ে আসলো। আমি তার কোলে মাথা রাখতেই সে যেন কেমন করে উঠল। ভাবলাম মাথাটা হয়তো ঠিক জায়গায় রাখেনি। সে তেল দিতে শুরু করল, আর আমি তাকে বললাম, আমি যদি রাজি হয়ে যাই, এই সম্পর্কটা কি সবাই মেনে নেবে? সে বলল, ভাবি, তুমি এসব নিয়ে টেনশন করো না। যদি না মেনে নেয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করব। আমি বললাম, তুমি কি সত্যিই পারবে? সে বলল, একবার রাজি হয়েই তো দেখো, আমি আর কি কি পারি। তার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। ভাবলাম তাহলে আমার সব অপূর্ণ চাওয়াগুলো আমি তার কাছ থেকে পূরণ করতে পারব। আমি অনেক দিন পর এত আনন্দে দিন কাটবে তা আমি কখনো ভাবতে পারিনি। সে আমাকে সত্যিই অনেক ভালোবাসে, তাই আমিও তাকে অনেক ভালোবাসতে শুরু করি। আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। সে আমাকে অনেকটাই সময় দিত এবং সবার চোখ ফাঁকি দিয়ে আমাকে ভালোবাসত। আমাদের ভালোবাসার সম্পর্কটা এখনও কাউকে জানানো আমি, তাই আমরা এখনও লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম। এখন আর আগের মতো খারাপ লাগতো না, কারণ আমার মন খারাপ হলেই সে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেত বা বিকেলবেলায় পার্কে নিয়ে যেত। আমরা অনেক গল্প করতাম এবং সে আমাকে ভালোবাসত। এতে আমার মন ভালো হয়ে যেত। এভাবেই আমাদের দিন কাটতে থাকে। আমরা একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিলাম। একদিন আমি তাকে বললাম,
এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আমাকে ভালোবাসবে? এবার ঘরের বউ করে নিলে তো হয়। আমার কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তখনই বলল, চলো এখনই বিয়ে করে আসি। আমার কোনো সমস্যা নেই, কারণ এখন তো আমি একটা ছোট জব করি, আমাদের দুজনের দিন কেটে যাবে। তার কয়েকদিন পর আমরা কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলি। পরে সে বাড়িতে জানায়। সবাই এই খবর শুনে অবাক হয়ে যায়। আমার শ্বশুর খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমার কথা অনেক ভাবতেন, কারণ তার বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই তিনি আমাকে নিয়ে খুব টেনশনে থাকতেন। আমি তার ছোট ছেলেকে বিয়ে করার কারণে তিনি রাগ করেননি, বরং খুশি হয়েছিলেন। আমাদের সম্পর্কটা বাসার সবাই মেনে নেয়। আমি এখনও ভাবতে পারিনি যে সবাই এই সম্পর্কটা এত দ্রুত মেনে নেবে। আমি তো মনে মনে ভেবেছিলাম যে আমাদের হয়তো বাসা থেকে চলে যেতে হবে। যাক, এসব কিছুই হয়নি, ভালোই হয়েছে। তারপর থেকে আমি আর সোহেল সুখের সংসার শুরু করি। আমি তার অনেক যত্ন নিতাম, আর সে আমার অনেক খেয়াল রাখত এবং ভালোবাসা দিত। এটা আমার খুব ভালো লাগত। এভাবেই আমাদের দিনগুলো কাটতে থাকে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। কিন্তু একদিন তিনি প্রস্তাব দিলেন, আমি তোমার জন্য একজন লোকের ব্যবস্থা করব। তুমি কয়েকদিন তার সাথে থাকবে, তারপর তোমার সন্তান হবে। আমি খুব রেগে গেলাম এবং বললাম, এটা কোনো সমাধান নয়। তারপর আমি বুঝতে পারলাম তার কথা। তারপর আমি আমাদের বাসার কাজের লোকের সাথে। আমার নাম নেহা। আমি দেখতে অনেক সুন্দর, গায়ের রং ছিল ফর্সা, বয়স 24 বছর। আমার কম বয়সেই বিয়ে হয়। আমাদের বিয়ের 3 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমার স্বামী সবসময় আমাকে সন্তানের জন্য চাপ দিতেন। তিনি কখনোই সন্তানের দত্তক গ্রহণের কথা ভাবেননি। আমি অনেকবার চেষ্টা করেছি তাকে বোঝাতে, কিন্তু তিনি বলতেন যে সন্তানকে তার নিজের রক্তের হতে হবে এবং তার উত্তরাধিকার বহন করতে হবে। আমি তার কথার গুরুত্ব বুঝতে পারতাম, কিন্তু আমার মন ভীষণ কষ্টে ছিল। তাই আমি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম এবং ধর্মগুরুদের কাছে প্রার্থনা করেছিলাম। আমি বাচ্চার জন্য অনেক প্রচেষ্টা করেছি এবং অনেক অর্থ ব্যয় করেছি, যাতে ঈশ্বর আমার জীবনে সুখের আলো দান করে। তবে যখনই আমি আমার স্বামীকে মেডিকেল চেকআপের জন্য বলতাম, তিনি জোর দিয়ে বলতেন যে সমস্যা আমার মধ্যে এবং আমি মা হতে পারব না। তার কথাগুলো আমাকে ভীষণ আঘাত করত। তিনি মাঝে মাঝে বলতেন যে তিনি অন্য কাউকে বিয়ে করবেন। এসব কথা শুনে আমার মন ভেঙে যেত, চোখে জল আসত। আমি ভাবতাম, কেন আমার সাথে এমন হচ্ছে? কেন ঈশ্বর আমাকে এত কঠিন পরীক্ষায় ফেলেছেন? বিয়ের আগে আমি নিজেকে মুক্ত মনে করতাম, কিন্তু বিয়ের পর থেকেই একটি সন্তানের অভাব আমার সমস্ত জীবনের সুখ নষ্ট করে দিয়েছে। রাতের পর রাত আমি ঘুমাতে পারতাম না এবং কখনো কখনো জীবনের অর্থহীনতা মনে করতাম। এমনকি আমার মনে আত্মহত্যার চিন্তা আসত। কিন্তু শেষমেশ আমি নিজেকে সেই অন্ধকার ভাবনা থেকে ফিরিয়ে আনতাম। তবে আজকের দিনটি অন্যরকম ছিল। আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, যেখানে আমার 3 বোনও ছিল। আমার খালা এবং পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন এবং সবাই আমার জীবনযাত্রার প্রশংসা করছিল। হঠাৎ আমার ছোট বোন মজা করে বলল, নেহার জীবন এবং টাকা পয়সার কোনো মূল্য নেই যদি সন্তানের অভাব থাকে। তার কথায় আমি চুপ করে গেলাম। ঠিক তখনই তার মেয়ে আমার কোলে এসে বসে। আমি ওকে আদর করতে গেলাম, আর আমার বোন হঠাৎ করে তার মেয়েকে তুলে নিয়ে বলল, দয়া করে বোন, আমার সন্তানদের থেকে দূরে থাকো। তার আচরণ দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমার মা তখন তাকে ধমক দিয়ে বললেন, তোমার বর বোনের সাথে সম্মান সহকারে কথা বলো। সেই মুহূর্তে আমি ঘর ছেড়ে চলে গেলাম।
আমার খালা ও বোনেরা দরজায় এসে দাঁড়িয়েছিল, কিন্তু আমি আর থামতে চাইনি। বাইরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাঁদলাম। আমার মনে হচ্ছিল আমার হৃদয় বুঝি এখনই থেমে যাবে। আমি এতটাই অস্থির ছিলাম যে কোনো কিছুতেই মন বসছিল না। আমি কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে আমাকে একটি সন্তান দাও। হঠাৎ আমার স্বামী ঘরে এসে আমাকে মেঝেতে বসে কাঁদতে দেখে কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। তার আলিঙ্গনে আমি স্বস্তি পেলাম এবং আরও জোরে কাঁদতে লাগলাম। তিনি আমাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু আমার আবেগ তখন বাঁধ ভাঙা জলের মতো প্রবাহিত হচ্ছিল। আমার মনের কষ্ট কোনোভাবেই কমতেছিল না। আমি আমার স্বামীকে চোখের জল মুছতে মুছতে বললাম, আমার কোনো উত্তর নেই, কিন্তু আমাদের উচিত ডাক্তারের কাছে গিয়ে সবকিছু পরিষ্কার করা। আমি একটি সন্তান চাই, যে কোনো মূল্যে, এবং আমরা এই সমস্যার সমাধান করব। আমার স্বামী আমার কথায় সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। আমি বুঝতে পারছিলাম না তিনি কি ভাবছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, চলো হাসপাতালে যাই। আমরা হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তারের কাছে বসলাম। আমার মনে তখন একটাই প্রার্থনা, যেন ডাক্তার আমাদের জন্য কোনো সুখবর আনেন। কিছুক্ষণ অপেক্ষার পর ডাক্তার আমাদের কিছু পরীক্ষার পর বাইরে যেতে বললেন। আমি এবং আমার স্বামী ওয়েটিং রুমে বসে থাকলাম। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বললেন, নেহা, এত চিন্তা করো না। আমি আবার কান্নায় ভেঙে পড়লাম। বললাম, আজ যদি কিছু ভালো না হয় আমি জানি না কি করব। আমার স্বামী আমাকে শান্ত করার চেষ্টা করছিলেন। তার চোখে ভয়ের ছায়া ছিল। হয়তো তিনি আমাকে হারানোর ভয় পাচ্ছিলেন। আমার মনেও একই কথা ঘুরছিল, কিন্তু আমি জানতাম আমাদের একসাথে এ পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তিনি এসে আমার সামনে বসলেন এবং আমার 2 হাত ধরে বললেন, আমি জানি তোমার কষ্টটা কতটা গভীর। আমি একজন পুরুষ, তাই তোমার অভিজ্ঞতাগুলো পুরোপুরি বুঝতে পারি না। তবে আমাদের এই পরিস্থিতি বুঝে শুনে মোকাবেলা করতে হবে। আমরা জানি না রিপোর্ট কি বলবে, কিন্তু আমরা একসঙ্গে এর মুখোমুখি হব এবং যাই আসুক না কেন আমরা তা গ্রহণ করব। তার কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম, কারণ আগে তিনি এমন কখনো বলেননি। তার কথায় একটা নতুন নতুন অনুভূতি ছিল, যা আমাকে ভাবতে বাধ্য করেছিল। আমার মনে প্রশ্ন উঁকে দিচ্ছিল এবং আমার মন আমাকে কিছুটা শঙ্কিত করছিল। যদি আমার আশঙ্কা সত্যি হয়, তাহলে আমি তাকে সহজে ক্ষমা করব না, কারণ গত 3 বছর ধরে আমি যে যন্ত্রণা সহনীয় বলেছি তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। কিছুক্ষণ পর আমাদের রিপোর্ট আমাদের হাতে এলো। ডাক্তারের সামনে বসে আমরা চুপ ছিলাম। প্রথমে আমার রিপোর্ট দেখা হলো এবং ডাক্তার বললেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি পুরোপুরি সুস্থ। এরপর আমার স্বামীর রিপোর্ট দেখলেন এবং তার মুখের ভাব আমাকে জানিয়ে দিল যে কিছু একটা ঠিক নেই। যখন ডাক্তার কিছু না বলেই চুপচাপ ছিলেন, আমার স্বামী অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, ডাক্তার, আপনি চুপ কেন? ডাক্তার আমাদের দিকে তাকিয়ে বললেন, প্রায়শই মানুষ ভাবে যে সন্তান না হওয়ার সমস্যা শুধুই নারীর। এটা ঠিক নয়। নেহা পুরোপুরি সুস্থ, কিন্তু আপনার স্বামীর কিছু সমস্যা আছে যা তাকে বাবা হতে বাধা দিচ্ছে। এই কথা শুনে আমার স্বামী রেগে উঠে দাঁড়ালেন এবং চেয়ারে ধাক্কা দিয়ে বললেন, এইসব বাজে কথা বলা বন্ধ করুন। এরপর তিনি তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন। তিনি উত্তেজিত হয়ে বললেন, আমি এই হাসপাতাল বন্ধ করে দেব। আপনি একজন অদক্ষ ডাক্তার। তার কথাগুলো ছিল রাগে ভরা। আমার স্বামীর এমন আচরণ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মীদের ডাকলেন এবং আমাদের দুজনকেই বের করে দিলেন। বাইরে এসে আমি দেখলাম আমার স্বামীর অবস্থা ভালো নয়। তাকে শান্ত রাখার চেষ্টা করেও সে বাড়িতে গিয়ে আমাকে বিছানায় ছুঁড়ে ফেলল। তার অস্থিরতা দেখে আমি হতবাক হয়ে গেলাম।
আমি জানতাম যদি তার শারীরিক কোনো সমস্যা হয় আমরা চিকিৎসা পেতে পারি। আমি তার পাশে বসলাম, তার গালে হাত রেখে বললাম, শ্রাবণ, আমি জানি তুমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। এটা সহজ নয়, কিন্তু আমরা একসাথে এর সমাধান করব। চিন্তা করো না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিলাম। চিকিৎসার মাধ্যমে আমরা সব ঠিক করে ফেলব। ঠিক তখনই সে আমাকে ধাক্কা দিয়ে বলল, তুমি আমার সমস্যার কথা ভেবে আমার উপর দয়া করো না। আমি চাই না আমার মধ্যে কোনো ত্রুটি থাকুক। রাগে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আমি হতবাক হয়ে ভাবছিলাম কি ঘটছে। আমার জীবনের সমস্যা কিছুটা কমলেও স্বামীর এমন আচরণ আমাকে কষ্ট দিল। তার প্রতি উদাসীনতা এবং অবিশ্বাস আমাকে বিষণ্ণ করছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা এমন পরিস্থিতিতে আছি। আমি ভাবছিলাম কেন আমার স্বামী আমার সঙ্গে এমন আচরণ করছে। আমি তার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তার আচরণ আমাকে কষ্ট দিয়েছে। আমার মনে হলো যদি আমার দিক থেকে কোনো সমস্যা হতো তাহলে হয়তো সে মেনে নিত, কারণ তার জন্য দ্বিতীয় বিয়ের সম্ভাবনা সব সময় ছিল। তবে তার সমস্যাগুলো সামনে এলে সে যেন সবকিছু উলপাল্ট করে ফেলে। আমি জানি আমার পরীক্ষার ফলাফল খারাপ হলে সে আমাকে আরও কষ্ট দিত, কিন্তু এখন সে নিজে দোষ স্বীকার করতে পারছিল না। রাত গভীর হয়ে এলো। আমি বুঝলাম আমার স্বামী মাঝরাতের আগে ফিরবে না, তাই নিজেকে আর কষ্ট দিতে চাইনি। শান্তভাবে শুয়ে পড়লাম। রাত প্রায় শেষ প্রান্তে পৌঁছেছিল। হঠাৎ সে ফিরে এলো এবং আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি তার কাছে গেলাম এবং তাকে সান্ত্বনা দিতে চাইলাম। সে ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছিল, কিন্তু আমি তাকে শান্তভাবে বললাম, আমি তোমাকে বিশ্বাস করি। হয়তো ডাক্তার ভুল করছে। আমার স্বামী তখন আমার পাশে এসে বসেছিল এবং আমাদের মধ্যে সম্পর্কের স্বাভাবিক হতে থাকল। পরের দিন আমাদের জন্য আনন্দময় ছিল। সকালে ঘুম থেকে উঠেও আমি তার ভালোবাসা অনুভব করছিলাম। আমি বুঝতে পারলাম আমার কিছু ভুল ছিল না এবং সেই স্বস্তি আমার মুখে হাসি এনে দিয়েছিল। কিন্তু আমার স্বামী নানাভাবে আমাদের সম্পর্কের বিষয়ে চিন্তিত ছিল। আমার স্বামী বলছিলেন যে তার চিকিৎসা দরকার, কিন্তু তিনি এ নিয়ে মানহানির ভয়ে পদক্ষেপ নিতে চাননি। এদিকে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। একদিন আমরা নাস্তা করতে বসেছিলাম। তখন আমার স্বামী হঠাৎ বলে উঠল, তুমি আমার জন্য অনেক মূল্যবান। আমার জন্য উত্তরাধিকার খুবই গুরুত্বপূর্ণ। তার কথায় আমি স্তম্ভিত হয়ে গেলাম। তিনি আরও বলেন, আমি যা বলছি তা বোঝার চেষ্টা করো। আমার মনে হলো তিনি হয়তো সন্তান নেওয়ার কথা ভাবছেন, কিন্তু আমি তার কথা পুরোপুরি বুঝতে পারছিলাম না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে চাইছ? সে বলল, আমাদের জন্য একজন উত্তরাধিকারী দরকার, কিন্তু আমি চাই না বাইরে থেকে কোনো সন্তান আনতে। আমার পরিবারের লোকেরা বলবে এটা আমার উত্তরাধিকার নয়। আমার এত বিশাল সম্পত্তি অন্য মানুষ ভোগ করতে পারে না, তাই আমাদের নিজের সন্তান চাই। আমার স্বামী বুঝতে পারছিলেন না যে আমি কষ্টে আছি। তিনি প্রস্তাব দিলেন, আমি তোমার জন্য একজন লোকের ব্যবস্থা করব। তুমি কয়েক মাস তার সাথে থাকবে, তারপর তোমার সন্তান হবে। আমি খুব রেগে গেলাম এবং বললাম, এটা কোনো সমাধান নয়, আমি এটা করতে পারি না। তার কথায় আমি কষ্ট পেলাম এবং বাইরে চলে গেলাম, কারণ আমি ওরকম মেয়ে ছিলাম না। আমি ভেবেছিলাম কিভাবে সে এমন প্রস্তাব করতে পারে। সারাটা দিন এভাবেই কাটিয়ে দিলাম, তার কথাগুলো ভাবতে ভাবতে। অবশেষে তার কথা আমার কাছে কিছুটা যুক্তিসঙ্গত মনে হতে লাগল। হয়তো দত্তক নেওয়া ঠিক হবে না। আমাদের বাড়ির কর্মী, যার বয়স 50, তাকে সবসময় 25-35 বছরের মতো দেখায়। এ নিয়ে আমার মনে অদ্ভুত চিন্তা আসতে থাকে। আমি এমন এক পরিস্থিতিতে পৌঁছেছিলাম যা অন্য কারোর জন্য ভাবনারও বাইরে। আমার স্বামীর কথা ভেবে মনে হলো
হয়তো তার প্রস্তাব সঠিকই ছিল। সারাদিন চিন্তা করার পর আমি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হলাম। মনে হলো এই লোকটি আমার জন্য সঠিক হতে পারে, এবং তার কাছ থেকে কোনো সামাজিক লজ্জার ভয় ছিল না, আর বাইরের কেউ জানবেও না। ঘরের কথা ঘরেই থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমার স্বামী বাড়ি ফিরে এলে এই বিষয়ে কথা বলবো। তবে তার আগে আমি আমাদের কাজের লোকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তাই কিছু চিন্তা করে আমি রান্নাঘরে গেলাম, যাতে সে টের না পায়। আমি রান্নাঘরে ঢুকে হঠাৎ তার সামনে হাজির হলে সে খুবই অবাক হয়ে গেল। আমি মুচকি হেসে তার সামনে দাঁড়ালাম। সে কিছুটা অস্বস্তি অনুভব করলে আমি তাকে শান্ত করার জন্য তার হাত ধরে জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রী কেমন আছেন? সে জবাব দিল, ম্যাডাম, আমার স্ত্রী মাত্র 1 মাস আগে মারা গেছেন। তার কথা শুনে আমি ভেতরে হাসলাম। আমি জানতাম সে এই কাজ করবে। আমি তাকে সরাসরি আমার প্রস্তাব জানালাম। সে প্রথমে আপত্তি করলেও আমি অর্থের লোভ দেখালে সে একটু ভাবতে চাইল। হয়তো সে আশা করেনি এত তাড়াতাড়ি এ বিষয়ে কথা হবে। অবশেষে সে বুঝতে পারল যে পরিবারে এই বিষয়গুলো গোপন রাখা সম্ভব, তাই সে কিছু না বলে চুপচাপ থাকল। পরের দিন আমার 50 বছর বয়সী কাজের লোক যখন আমাকে তার সম্মতি দিলেন, তখন আমি অবাক হলাম। আমি জানতাম এই সিদ্ধান্তটা দ্রুত নিতে হবে, তাই নিজেকে প্রস্তুত করেছিলাম। আমার স্বামী যখন জানলেন, তিনি বেশ অবাক হলেও সবকিছু দ্রুত বুঝে নিলেন। সেই রাতে কাজের লোকের সঙ্গে সময় কাটানোর সময় আমি অনুভব করলাম সে তার বয়সের তুলনায় অনেক তরুণ মনে হচ্ছে। সে অনেকক্ষণ আমার সাথে কাটালো এবং আমি অনেকটা ক্লান্ত ছিলাম। তারপর আমি আমার রুমে চলে যাই। সকালে ঘুম থেকে উঠেই আমি আমার স্বামীর সঙ্গে নাস্তা করলাম। এভাবেই পরপর 2 দিন কাজের লোকের সাথে সময় কাটাতে থাকি। 3 দিন পর আমার গৃহকর্মী বাড়ি ফিরলেন না, যা আমাকে চিন্তায় ফেলে দিল। কিছুদিনের মধ্যেই আমি লক্ষ্য করলাম শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে, যা আমাকে ভাবনায় ফেলে দিল। 2 সপ্তাহ পর স্বামী স্ত্রী দুজনেই উদ্বিগ্ন হয়ে চিকিৎসকের কাছে গেলাম। পরীক্ষা করে জানা গেল যে আমার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। কোনো এক বিশেষ রোগে আক্রমণ করেছে। মনে হলো যেন নিজের হাতে নিজের জীবন অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছি। এই খবর শুনে আমার স্বামীও দুশ্চিন্তায় পড়লেন এবং তিনিও পরীক্ষা করালেন। আমরা দুজনেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। আমার সাথে থাকার কারণে তারও একই রোগ ধরা পড়েছে, যেটা আমাদের কাজের লোকের কাছ থেকে এসেছে। সে গরিব, তাই হয়তো জানত না যে এই রোগ তার শরীরে ছিল। পরে কিছুদিন পর শুনলাম যে কাজের লোকটি নাকি মারা গেছে। আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ভুলের জন্য শাস্তি পেয়েছি। আমি নিজেকে বললাম, শুধু একটি সন্তানের জন্য আমি ভুল পথে পা বাড়িয়েছি। আগেই অনেক ভালো ছিলাম আমরা। নিজেদের ভুলের জন্য বড় শাস্তি পেয়েছি। এখন আমাদের এমন অবস্থা যে কেউই আমাদের দেখতে আসে না। প্রতিদিন আমি প্রার্থনা করি যেন এই দুঃখের অবসান ঘটুক। আমার স্বামীও একই কষ্টে ভুগছেন এবং আমরা এই পৃথিবীতে নিজেদের ভুলের শাস্তি পাচ্ছি। আমার স্বামী এখন আফসোস করেন যে তিনি যদি সময় মতো কাজের লোকের স্বাস্থ্যটা আগে পরীক্ষা করাতেন, তাহলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না। আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার জন্য আমাদের আর কোনো দায় নিতে হতো না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ সে এসে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। হেসে বলল, মাম,
রাগ করো না। আজ তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা আছে। আজ রাতটা শুধুই আমাদের। রাতে আমি সুন্দর করে সাজগোজ করলাম। শাশুড়ি মাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যেন রাতে কোনো সমস্যা না হয়। ঠিক সময়ে নাবিলের ঘরে গেলাম। ঘরে ঢুকে অবাক হয়ে দেখি বিছানা জুড়ে ফুলের পাপড়ি ছড়ানো, আর ঘর জুড়ে এক মিষ্টি সুবাস। বিছানায় ফুল দিয়ে দুটি ছোট রাজহাঁসের আকারে সাজানো ছিল, যা দেখে আমার মন ভরে উঠল। ঘরের সেই অপরূপ সাজসজ্জা সত্যি মন ছুঁয়ে গিয়েছিল। তারপর নাবিল নামকে। আমি ২৫ বছর বয়সী একজন তরুণী। আমি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় ছিলাম। সবাই আমাকে দেখলে শুধু তাকিয়ে থাকত, কিন্তু এত কিছুর পরেও আমার স্বামী আমাকে তেমন ভালোবাসত না। আমার ভাগ্নে তার ইন্টার্নশিপ শেষ করার জন্য কিছুদিন আমাদের বাড়িতে ছিল। সেই সময়ে আমার আর আমার স্বামীর মধ্যে একটু দূরত্বের আভাস পাচ্ছিলাম। প্রতিদিন রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত, আর আমি একা বসে থাকতাম। এক রাতে আমার ভাগ্নে আমাকে একা দেখতে পেয়ে নিজের ঘরে নিয়ে গেল। সে বলল, মাম, প্রতিদিন আপনাকে এভাবে একা দেখতে ভালো লাগে না। আমি চেষ্টা করব যাতে মামার অনুপস্থিতি আপনি অনুভব না করেন। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে ভিডিওতে একটি লাইক করে দেও। বিয়ের পর আমার স্বামী তার কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমার প্রতি তার মনোযোগ অনেকটাই কমে গিয়েছিল। বাড়িতে আমার শাশুড়িও ছিলেন, যার যত্ন নেওয়ার জন্য আমাকে সারাদিন ব্যস্ত থাকতে হতো। আমাকে ওদের সেবা করতে হতো। ওদের সেবা করতে আমার অসুবিধে হতো না, কিন্তু আমার স্বামী আর আমার মধ্যে দূরত্ব বাড়তে থাকায় আমি মেজাজ হারাতে শুরু করি। শনিবার রাতটা আমার জন্য খুব আনন্দের ছিল, কারণ পরের দিন রবিবার, যেদিন আমার স্বামী আমার সাথে থাকত, আর তার অফিসও অফ থাকত। রাতে শোয়ার আগে আমি আমার স্বামী তানভারকে বললাম, কাল তুমি বাইরে যাবে না, কারণ পুরো দিনটা আমার সাথে থাকবে। আমাদের মাঝে কেউ আসবে না তখন। তানভীর বলল, অনিকা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার মামাতো বোনের ছেলে নাবিল কাল থেকে কিছু মাসের জন্য আমাদের বাড়িতে থাকতে আসবে। তার ইন্টার্নশিপ আছে, তাই আমাদের সাথেই থাকবে। এই কথা শুনে আমার স্বামীর সাথে সময় কাটানোর স্বপ্ন ভেঙে গেল এবং রাগে ফেটে পড়লাম। তবে যার উপর আমি এত রেগেছিলাম, সে আমার জীবনে এক নতুন রং নিয়ে আসবে, তা আমি একটুও ভাবিনি। রাতে রাগ নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দুপুরের খাবারের সময় নাবিল আমাদের বাড়িতে এলো। আসতে এসে প্রথমে আমার শাশুড়ির পায়ে হাত রাখল, তারপর আমাদের কাছে এলো। আমার স্বামী তানভীর বলল, ভাগনাদের কখনোই পায়ে হাত দিতে হয় না, আর নাবিলকে জড়িয়ে পড়ল। নাবিল দেখতে বেশ সুন্দর ছিল, গায়ের রং ফর্সা আর সুঠাম চেহারা। আমি তাকিয়ে রইলাম। তার কথাগুলো বেশ ভালো ছিল, আর আসার পর থেকেই হাসি ঠাট্টায় মেতে উঠেছিল। এইভাবে আমাদের বাড়িতে তার আসার কয়েকদিন কেটে গেল। সে আসার থেকেই আমার দিকে চেয়ে থাকত, আর অনেক মজার মজার কথা আমার সাথে বলত। একদিনের কথা, প্রতিদিনের মতোই নাবিল আমার ভাগনা তার ইন্টার্নশিপে গিয়েছিল, কিন্তু হঠাৎই সেদিন প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো, আর তার জন্য আমার খুবই চিন্তা হচ্ছিল। গত কিছুদিন ধরে সে আমাদের পরিবারের সদস্যের মতোই আমাদের সঙ্গে ছিল। প্রায়ই সে আমার কিচেনে সাহায্য করত। বারবার তাকে ফোন করছিলাম। সাধারণত সে সন্ধ্যা ৭টার মধ্যে ফিরে আসত, কিন্তু সেদিন ৮টা বেজে গেল, তবুও সে ফেরেনি। আমার স্বামী তানভীর আগেই ফোনে জানিয়েছিল যে বৃষ্টি খুব বেশি, তাই অফিসে কিছুক্ষণ আটকে থাকবে। নাবিলের কথা ভেবে চিন্তায় মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সে মোটা সাইকেলে গিয়েছিল। তার অপেক্ষায় আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। অবশেষে কিছুক্ষণ পর নাবিল, আমার ভাগনা, ভিজে চুপচুপে বাড়ি ফিরল। তাকে দেখে আমি ভেতর থেকে তাড়াতাড়ি একটা তোয়ালে নিয়ে এসে ওর দিকে বাড়িয়ে দিলাম।
ও নিজের ঘরে চলে গেল, আর আমি কিচেনে গিয়ে আদা দিয়ে চা বানাতে শুরু করলাম। যখনই আমি কারোর জন্য চা বানাই, তখন আমার শাশুড়ির জন্য 1 কাপ চা বানাতে হয়, কারণ উনি চা খুবই পছন্দ করেন। শাশুড়িকে 1 কাপ চা দিয়ে আমি অন্য কাপটি নিয়ে দ্রুত নাবিলের ঘরে গেলাম। তার ঘরে ঢুকতেই দেখি সে তখন তোয়ালে জড়িয়েছিল, আর কিছুই পরেনি, আর চুলগুলো এখনো ভেজা। তাড়াহুড়ো করে ফিরেছিল বলে সে এখনো কিছুটা ঠান্ডায় ছিল। সে কাঁপছিল। আমি হাতে ধরা চায়ের কাপটা টেবিলে রাখলাম এবং তার চুলগুলো আলতোভাবে মুছে দিতে শুরু করলাম। সেই মুহূর্তে আমরা দুজন খুব কাছাকাছি ছিলাম। আমি যখন একটু দূরে সরে এলাম, তখন তার দৃষ্টি আমার দিকে বেশ গভীরভাবে তাকিয়েছিল। তার চোখে আমি কিছু আলাদা কিছু অনুভব করলাম, একটা আন্তরিক ভালোবাসার ছোঁয়া। আমি তাকে আদা দেওয়া গরম চা খেতে বললাম। তখন হঠাৎ করে সে আমার হাত ধরে আমাকে তার কাছে বসতে বলল। সে বলল, তুমি আমার খুব যত্ন করো, অথচ তুমি তো আমার নিজের মামি নও। আমি হেসে বললাম, আমরা সম্পর্কের সীমাবদ্ধতাকে আলাদা করে দেখি না, তুমি আমাদের নিজের সন্তানের মতোই। আমরা তখন গল্প করতে করতে মগ্ন ছিলাম। হঠাৎ দোরবেলটা বাজল। তানভীর বাসায় ফিরল। সে সেই রাতেও প্রতিদিনের মতো গা এলিয়ে ঘুমিয়ে পড়ল। আমাদের বিয়ের পর কয়েক মাস খুব ভালো কেটেছিল। সে অনেক ভালোবাসার কথা বলত, কিন্তু এখন অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমি একসময় বিরক্ত হয়ে বেরিয়ে গিয়ে বাইরের ঘরের সোফায় গিয়ে বসে পড়লাম। তখন দেখলাম নাবিলের ঘরের লাইট জ্বলছে, কিন্তু দরজাটা বন্ধ ছিল, তাই আমি ভেতরে ঢুকতে পারলাম না। আমি গিয়ে বাইরের ঘরের সোফায় বসেছিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ আমার হাতে কারো স্পর্শ অনুভব করলাম। চমকে উঠে তাকালাম। দেখি নাবিল আমার পাশেই বসে আছে। সে আমার এক কানের হেডফোন খুলে নিজের কানে লাগিয়েছে। প্রতিদিনই সে এমন কিছু করে, আমাকে বিশেষ অনুভূতি দেয়, যা আমাকে আমার কলেজ জীবনের কথা মনে করিয়ে দেয়। তারপর সে আমার হাত ধরে আমাকে নিজের ঘরে নিয়ে গেল এবং বলল, মাম, আমি প্রতিদিন রাতে দেখি তুমি এখানে একা বসে থাকো। তোমার আর মামার মধ্যে সব ঠিকঠাক আছে? তুমি কি গান শুনে নিজের একাকিত্ব কাটানোর চেষ্টা করছো? নাবিল যেন আমার মনের কথা বুঝে নিয়েছে। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম। তখন সে আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, কিছুক্ষণের জন্য আমাকে তোমার আত্মীয় হিসেবে না দেখে বন্ধুর মতো ভাবো, কারণ আমরা বন্ধুর সঙ্গে যে খোলামেলা কথা বলতে পারি, সেটা হয়তো মামির সঙ্গে সবসময় সম্ভব নয়। আমাকে বন্ধু মনে করে মনের কথা বলো। নাবিলের কথায় আমি অনেকটা ভরসা পেলাম এবং আমি তাকে আমার সব মন খারাপের কথাগুলো খুলে বললাম। আমি বললাম, নাবিল, তুমি যা বললে সব একদম ঠিক। তুমি এত অল্প সময়ে আমার মনের সব কিছু বুঝে নিয়েছ, কিন্তু আমার স্বামী যেন এখন আমাকে ভুলেই গেছে। মনে হয় সে আর আমাকে ভালোবাসে না, তাই হয়তো আমাকে সময় দেয় না। আমাদের মাঝে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। একজন স্ত্রী শুধু ঘরের কাজের জন্য নয়, তারও স্বামীর কাছ থেকে ভালোবাসার প্রত্যাশা থাকে, যেটা তানবীর যেন ভুলেই গেছে। তখন নাবিল বলল, মাম, এত বেশি চিন্তা করো না। মামা নিশ্চয়ই একসময় তোমার ভালোবাসার গুরুত্ব বুঝবে, কিন্তু ততদিন আমি তোমার পাশে আছি, তোমাকে একা অনুভব করতে দেব না। আজ থেকে আমরা বন্ধু। আমি তার বন্ধুত্বের প্রস্তাব আন্তরিকভাবে গ্রহণ করলাম। তারপর সে আমার মোবাইলে গান চালিয়ে দিল এবং আমরা একসঙ্গে একটি হেডফোনে গান শুনতে লাগলাম। তার ঘরের বিছানায় বসে গান শুনতে শুনতে আমি কখন যে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি।
হঠাৎ দরজায় টোকা পড়ে। সেই আওয়াজে আমার ঘুম ভাঙল। দেখি আমি তার কাঁধে হাত রেখে ঘুমিয়ে আছি তার ঘরে। আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম। নাবিল দরজা খুলতেই দেখি বাইরে শাশুড়িমা দাঁড়িয়ে আছে। আমি তৎক্ষণাৎ বাথরুমে লুকিয়ে পড়লাম, যাতে শাশুড়িমা আমাকে দেখতে না পান। শাশুড়িমা চলে যাওয়ার পর আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। সেই রাতে আমার অনিচ্ছাকৃত উপস্থিতি নাবিলের মনে কিছুটা গভীর ছাপ ফেলেছিল, যদিও আমি তখন এর গুরুত্ব বুঝিনি। পরদিন সকালে আমার স্বামী অফিসে চলে গেল, কিন্তু নাবিল বাড়ি ছিল। আমি যখন তাকে তার টিফিন দিলাম, সে বলল, আজ আমার ছুটি। আমি কারণ জানতে চাইলে সে আমার কানে বলল, এই ছুটি শুধু তোমার জন্যেই নিয়েছে মাম। বন্ধু হিসেবে আজ সারাদিন তোমার সঙ্গে সময় কাটাবো। সেই দিন নাবিল আমার সঙ্গে সারাদিন কাজে সহযোগিতা করল এবং সন্ধ্যায় বাইরে আমাকে আমার প্রিয় স্থানে নিয়ে গেল। রাতে আমার স্বামী আমাকে জানালো যে সে পরের 1 সপ্তাহের ছুটি নিয়েছে। সে বলল তার কলেজের 2 বন্ধুর বিয়ে রয়েছে এবং একই শহরে এক বন্ধুর বিয়েতে 3 দিন কাটাবে। তানভীর বলল, আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি এবং কেউ তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে না, তাই তোমাকেও নিয়ে যেতে পারব না।